হস্তদন্ত হয়ে রাহা ছুটল। ডান বাম কোনো দিক না তাকিয়ে এক দৌড়ে নিজের ঘরে এসে পৌঁছল সে। হুড়মুড় করে দরজা লাগিয়ে বুকের হাত চেপে লম্বা লম্বা করে নিঃশ্বাস নিতে লাগলো। বুকটা ধড়ফড় করে লাফাচ্ছে, তার শরীরটাও প্রায় নিস্তেজ। এটা যেন কেবল দৌড় দিয়ে আসার ফলে হচ্ছে এমন নয়, একটু আগে রন্ধে রন্ধে ছুটে চলা এক অদ্ভুত অনুভূতি দারুণে আশা হয়ে আসছে। রাহা বোরকার মতো ঠায় দাঁড়িয়ে রইল, ঘন ঘন নিঃশ্বাস নিতে নিতে অনুভব করলো তার বুকে অস্বাভাবিক কম্পন। পাথুরে হাতে সে আস্তে আস্তে হাতটা বুকের উপর রাখলো। বিহম্বন চেহারায় বোধ হলো তার বুকের ভেতর থেকে ধুকপুক ধুকপুক ধ্বনি আলোড়িত করে তুলছে। ভেতরে মিষ্টি এক ব্যাকুলতা ঘুরপাক খাচ্ছে, যা তাকে সম্পূর্ণ নতুন আর অকাঙ্ক্ষিত এক অনুভূতি দিচ্ছে। এমন অনুভূতি আজ পর্যন্ত পায়নি সে। এই মিষ্টি মিষ্টি ব্যাকুলতা, ব্যগ্রতা কখনো তার হৃদয় ছুঁতে পারেনি। তবে হঠাৎ কেউ এই নতুন নাম, না জানা অনুভূতি আগমন। কেন এই মেলোমেল অবস্থিতা? কিসের কারণ? রাহা কেমন যান্ত্রিক বাস্তুর মতো এক পা দুপা করে এগিয়ে গেল বিছানার দিকে। হৃদয়টা তখনও উৎলিখ্য করছিল, চোখের পাতায় ভেসে উঠছিল বিহান ভাইয়ের ওই সুগৃহী চাইন। শিউরে তুলে কণ্ঠ আর কাছাকাছি আসার উষ্ণতা। তখন ভেতরে বিদ্যুৎ প্রবলের মতো ছুটে চলা সেই অস্বস্তি পরিস্থিতি সব মনে বুদবুদ করছিল। মনে মনে ভাবলো লাগা, আচ্ছা এমন অস্বস্তি কি কেবল আমার বিহান ভাইয়ের সামনে গেলেই হচ্ছিল? আগে তো এমন কষ্টদায়ক অনুভূতি হয়নি। তাহলে ওই জাদরেটা কাছাকাছি গেলে এখন আমার অস্বস্তি অস্বস্তি লাগে কেন? বোকা রাহা। মাথায় তখন অনেক কিছু চলছিল। নিজের প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছিল। সেই দিন দাদির ফোনে রাহেলা আন্টিকে বলা কিছু কথা কানে কড়া নাড়ছিল। দাদি আন্টিকে বলছিল কেউ জাদুটোনা করলে নাকি শরীর এমন অসুস্থ লাগে, ভেতরে ছটফট করে, অস্বস্তি অস্বস্তি লাগে, তার শরীর জ্বালাপোড়া করছে, আরও কি কি জানি বলছিল। সেই সব কথা মনে হতেই লাগলো এই মুহূর্তে বিহান ভাই নিশ্চয় আমাকে জাদুটান করতে চাইছে। আমি যে তারে সহ্য করতে পারি না, কথা শুনতে চাই না, এই কারণে হয়তো আমাকে হাতের পুতুল বানাতে চাইছে। খাচ্চাটা তো আমাকে দু চোখে দেখতে পারে না। না না, বিহান ভাইয়ের কাছে আর যাবই না। ওই খাটাস লোক এরপর সত্যি সত্যি আমাকে বেশ বশ করে ফেলবে। রাতের খাবার টেবিলে রাহাজ একেবারে চুপচাপ খাচ্ছে মাথা নুয়ে। একটু পর পর আর চোখে তাকাচ্ছে ও বিহান ভাইয়ের দিকে। দুই একবার চোখাচোখি হতেই কলিজা কেঁপে ওঠে রাহার। সে দ্রুত চোখ নামিয়ে নেয় খাবার টেবিলে। নীরব পেয়ে বলে উঠল, জিদান, কিরে বুড়ি, আজ চুপচাপ কেন? লতিফা বেগম মাঝখানে বলেন, আমারে কস নাকি বাদাম আইসের হাড্ডি? জিদান উনার দিকে তাকিয়ে বলল, বাড়িতে কি শুধু তুমি একটা বুড়ি নাকি? এই বাড়িতে তোমার চেয়েও এক বড় বুড়ি আছে আমাদের। তা আমরা চেয়ে বড় বুড়ি কিভাবে হলো? রায়হান খান বললেন, হলোই তো আম্মা, আপনি কেবল 5 সন্তানের জননী, আর একদিনে আমার রাহামা 8 সন্তানের মা কিভাবে? এই যে আমি, সাদমান, আরমান, আফসানা, জাহানারা, নীলা আর তোমার 2 মেয়ে। আমার ভাগের পেলামিনা নিয়া এই বুড়ি হইয়া গেছ নাকি? ওই একই হলো আম্মা, আমরা 2টা করে মা পেলাম বলবে সাদমান খান। রশ্মি জবাব দিল, ভাই ভালো, তাহলে আমি আর কামিনী বোনের জলে ভেসে এসেছি মনে হচ্ছে। খেতে খেতে উত্তর করলো আরমান খান, হ্যাঁ ঠিক তোর ভাইজানের। এটা তো ভুলেই হলো, আমাদের মা তো অনেকগুলোই, আপনি এটা ভুলে গেছেন কি করে? ভুল হয়েছে আমার, দুঃখিত আম্মা। লতিফা বেগম কিশোরীর মতো মুখ মুচড়ে বলল, ঢং জন্ম দিচ্ছিস? আমি পোলা আমার আম্মার ডাক শোনার হকদার তারা। মায়ের মিছেমিছি অভিনয় দেখে খান বাড়ির 3 ছেলে একসঙ্গে হেসে ওঠে। এই একটা মাত্র মানুষ, তাদের 3 ভাই এক কজলা। বাবার মারা যাওয়ার পরেই মাকে 3 ভাই মিলে তাদের ছোট বাচ্চার মতো আগলে রেখেছে। মায়ের এমন কোনো অবদান নেই যা উনারা 3 ভাই
কেউ অপূর্ণতা রাখে। বাবাকে হারিয়ে এই মায়ের মমতা ভরসাগুলো পেয়েছে। আল্লাহ এই মানুষটাকে নিয়ে গেলে ৩ ভাই কি করে দিন কাটাবে তা কেবল আল্লাহ ভালো জানে। মা যে উনাদের কলিজের টুকরো, সবটুকুই টুকরা কথাগুলো বললেও রাহা একেবারে চুপ। বিষয়টা সে কখন থেকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করছেন বিহান। তার কপালে একেবারে সূক্ষ্ম কয়েক ভাঁজ ফুটেছে। এই বদের হাড্ডি এত চুপচাপ কেন আজ? কি হয়েছে? অন্যদিকে তো একই খাবার টেবিলে সবার মাথা খেয়ে নেয়, তাহলে বদটা আজ মেরেছে কেন? হয়েছে গাধাটা। রায়হান খান খেতে খেতে প্রশ্ন করলো রাহার উদ্দেশ্য। আমার ছোট আম্মার কি হয়েছে আপনার? আজ এত চুপচাপ কেন আপনি? রাহা সবার প্রথমে তাকায় বিহান ভাইয়ের দিকে। মুহূর্তে ৪ চোখ এক হয়। হাঁসফাঁস করে ওঠে রাহা। তাকিয়ে দেখে সবাই তার দিকে চেয়ে আছে। রাহা ঢোক গিলে হাসার চেষ্টা করে। কিছু হয়নি বড় বাবা, এমনি এত চুপচাপ কেন মা? কেউ তোমায় কিছু বলেছে কি? রাহা মাথা নাড়ায়। তাহলে কি হয়েছে? কথাবার্তা বলছো না কেন? এমনি এমনি। তুমি তো চুপচাপ থাকো না আম্মা। বলো আমায় কি হয়েছে? কেউ কিছু বলেছে? কারোর উপর রাগ করেছো? রাহা আর চোখে একবার বিহান ভাইয়ের তাকায়। পরক্ষণে কি জবাব দেবে ভেবে আচমকায় বলে ওঠে, জিদান ভাই। রাহা হুট করে ডেকে ওঠায় জিদান হকচকিয়ে গেল। খাবার গিলে গলায় আটকাতেই কেশে নিজেই পানি তুলে নিল হাতে। বোকার মতো ড্যাব ড্যাব করে নিষ্পাপ মুখে তাকিয়ে রইল রাহার প্রাণে। রায়হান খানকে জিজ্ঞাসাসুর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে রাহা বলে উঠল, হ্যাঁ জিদান ভাই, ভাইয়া বড় বাবা। জিদান ভাইয়া আজ আমাদের সাথে বাজি ধরে খেলেছিল, হেরে গিয়েও আমাদের টাকা দিচ্ছে না, আর মজাও কিনে এনে দিল না। জিদান একেবারে তাজ্জব বনে গেল। এবার তালু জিহ্বা এক হওয়ার উপায়। এই মেয়ে কত বড় বজ্জাত চিন্তা করা যায়। শান্তশিষ্ট পরিবেশটা এই মেয়ে একাই বউ মেরে নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে। জিদান হাবলার মতো তাকিয়ে রইল রাহার প্রাণে। রাহার এমন চোখে পলকে পাল্টি খাওয়ার দৃশ্য দেখে বিহানের হাসি পেল। তবুও সে একেবারে নির্বিজ্ঞান ভঙ্গিতে খাবার খাচ্ছে যেন। এসব অহেতু বিষয়কে পাত্তা দেওয়ার তার সময় নেই। কেন জিদান ওদেরকে কিছু এনে দিল না কেন? আর হেরে যখন গিয়েছিস টাকাটাই বা দিলি না কেন? জিদান ওখানেই নির্বোধের মতো তাকিয়ে আছে রাহার দিকে। মেয়েটা এখনো মেনে মেনে বিড়ালের মতো তার দিকে তাকিয়ে হাসছে। কে বলবে এত মিষ্টি করে হাসা মেয়েটা একেবারে বিচ্ছু। মুহূর্তে ঘুম হারাম করে দেওয়ার কাশ্মীরা রাখে নিজের ভেতরে। দেখো এতক্ষণ চুপচাপ খাপটি মেরে থাকা মেয়েটা কেমন দাঁত কাপাটি মেরে কি করে হাসছে। তার কেশ খাইয়ে যেন সাধু ভাজা মাছ উল্টে খেতে কি খাইয়ে চেনে না। জিদান থম থম খেলো। নিজেকে সামলে নিয়ে বলল, ক্ষমা করো মা। মা কিসের? আমি তোমার বোন হই ভাইয়া। হ্যাঁ, আমার ৭ কপালের ভাগ্য যে তোর মতো এক লক্ষ্মী বোন পেয়েছি। কপালটা মাঝে মাঝে পাথরের মতো ঘন, মন চায় আল্লাহ এত সুখ কেমনে দিল আমার ভাই যে তাই হো বইন। আমি শুধু তোগরই ভাই না, ফ্রি ফ্রি একটা কামলা, যারে যেমনে চায় না ঠাপাই যায়। আফসানা বেগম পাশ থেকে ছেলেকে মৃদু ধাক্কা দিয়ে বললেন, এইসব কি কথা? কামলা কি? কামলা কি আর তুই নাকি? এই বাড়ির কামলা চামার তো আমি। তোর বাপের বিয়ে করে এসে চাকর বকরের মতোই সে যে ফেলেছিল আমাকে এই বাড়ি, আজও খেটে খেটে যাচ্ছি যেতে হচ্ছে। আমার কোনো দাম আছে? কোনো ইচ্ছের কোনো মূল্য আছে এই লোকের কাছে? রায়হান খান হতভম্ব হয়ে গেলেন। ফ্যাল ফ্যাল করে অবুঝের মতো তাকিয়ে রইল স্ত্রীর দিকে। কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে? কথা হচ্ছিল কি নিয়ে আর কথা হচ্ছে কোন দিকে? লক্ষ্মী মন্তব্য। বউটা হঠাৎ কি হলো? কি নিয়ে এত রেগে আছে সে? কিছু ঢাউ করতে পারল না। নিরপেক্ষী কণ্ঠে বলেন তিনি, তোমার কি হলো? হঠাৎ এভাবে কথা বলছো কেন? তো বলবো না? আমার কথার কোনো দাম আছে আপনার কাছে? এই বাড়িতে এনে যে দাসীর মতো ফেললেন, আর তাকান আমার দিকে। কখন কোনটা প্রয়োজন কোনো খেয়াল রাখেন সেদিকে? আপনার শুধু গ্রাম আর ব্যবসা আছে।
আর এদিকে বাড়ির ভেস্তে যাক সেদিকে আপনার খেয়াল কোনো দরকারই নেই। বাড়ি দেখার জন্য তো তুমি আছো গিন্নি। হ্যাঁ, বিনা পয়সায় তো দাসী একটা এনেছেই, এবার খেটে মরে যাক, তাতে আপনার কিছু না। বাড়ি গোল্লায় যাক, আপনি থাকেন আপনার গ্রামবাসী উন্নয়ন আর ব্যবসা নিয়ে। আর এদিকে বংশ ছাই হোক। আফসানা বেগম রেগে হন হন করে তরকারি বাটি ফেলে চলে গেলেন। সেদিকে হতভম্ব নয়নে তাকিয়ে রইল রাইহান খান, আরমান খান আর সাদমান খানকে মিটিমিটি হাসতে দেখে গেল। মনে মনে তারা যেন বলছে, আজকে ভাইজানের খবর আছে। বিহান যখন নিজের ঘরে দিকে যাচ্ছিল তখন এক প্রকার ছুটে এলো কামিনী। কাছাকাছি এসে নরম গলায় ডাকলো, বিহান ভাই। বলে বিহানও থামলো, পিছন ফিরে দেখলো কামিনী একটু বড় বড় করেই শ্বাস টানছে। তাড়াতাড়ি এসে তাকে ধরতে যেন মেয়েটা কষ্ট হয়েছে বোঝা গেল। হ্যাঁ বলো, কিছু হয়েছে? একটু সময় নিয়ে কামিনী বলল, তোমায় একটা কথা জানানো দরকার। বিহান ভাই বল, কিরে? তুমি রাহাকে একটু শাসন করো বিহান ভাই, ও দিন দিন লিমিট ক্রস করে যাচ্ছে, বেয়াদব হয়ে যাচ্ছে। ওই সব সামনে তোমাকে আজে বাজে সম্বন্ধ করে, এটা তো ঠিক না বলো? সবাই কি ভাববে? ওকে বললেও শুনবে না। তুমি তো জানো আজ তো বেয়াদব একটা। বিহানের কপাল কুঁচকে এলো, সে সূক্ষ্ম নয়নে এক পলক দেখলো কামিনীকে, এরপর ধরালো গলাতে বলল, সেটা না হয় আমি দেখব, কিন্তু কামিনী তো উচিত এটা জানান যে তোর কোনো পরা পারাপাশি হয় না, তোর বোন হয়, কিভাবে কথা বলতে হয় কাউকে নিয়ে সেটাও জানা প্রয়োজন তোর। বিহান হন হন করে নিজের ঘরের দিকে চলে গেল। কামিনী মন খারাপ করে দাঁড়িয়ে রইল সেই দিকে। ভীষণ কান্না পাচ্ছে। রাহার নামে বিচার দিতে এসে কি নিজেকে অপরাধী বানানো, নাকি বিহান ভাইয়ের সামনে? চোখ দুটি মুহূর্তেই ভরে উঠল ওর। রাত তখন 12টার উপরে। রাহা পা পিট পিট করে সামনে এগিয়ে আশপাশ তাকালো। সবাই ঘুমিয়ে গিয়েছে। ড্রয়িং রুমে আবাসা আলো দেখা যাচ্ছে, কেউ নেই বোঝা গেল। হাতে তার একটা পার্সিয়ান ক্যাট। অন্ধকারে একটু রাহা ভয় হয়, তাই কোলে নিজের পোষা প্রাণীকে নিয়ে এসেছে। ওর নাম ডোরা। যেন তুলে বলে মতো নরম, আজ রাজকীয় এক সৌন্দর্যের প্রতীক। তার লম্বা ঘন সিল্কি লোম তুষারের মতো শুভ্র, আলো পড়লে ঝিমঝিম করে ওঠে। গোল গোল মুখ, চাপা ছোট নাক আর বড় বড় কাচের মতো উজ্জ্বল চোখ, কখনো নীল কখনো সবুজ ভাঁজ বা সোনালি আভা ভরা। তবে ডোরার চোখ দুটি একদম নীল, সাদা ধবধবে লম্বা লম্বা কোমল লোমের সাথে ঘন নীল চোখের ডোরাকে দেখতে বড় আদুরে লাগে। তাকালে যেন মনে হয় এক টুকরো আকাশ, নীল এক টুকরো আকাশের সবটা তুলোর মতো কুয়াশা ঢাকা। অবশ্যই মাঝে মাঝে আলোর প্রতিফলনের রংটা একটু ভিন্ন দেখায়। এই ডোরাকে নিয়ে যে তার কত কাহিনী আছে তা বলার মতো নয়। ওকে পেতেও তার যেন কত মেহনত করতে হয়েছে তা শুধু সে জানে। ওর 17তম জন্মদিনে উপহার হিসেবে পাওয়া এই ডোরা তার কাছে খুবই দামি, কারণ এই ডোরাকে সেই এমনি এমনি পায়নি। উপহার হিসেবে ওকে চেয়ে কান্নাকাটি করে নিতে হয়েছে। একদিন কলেজ থেকে ফেরার পথে একটা ছেলের হাতে অমন সাদা একটা বিড়াল দেখতে পেয়েছিল ও। এক চোখে নীল, আরেক চোখ হাজের রঙের। ওই তুলতুলে সাদা বিড়ালটা দেখে ওর বড্ড লোভ হয়েছিল। বাড়ি ফিরে নেটে ঘাটাঘাটি করে পার্সিয়ান ক্যাট তার মাথায় ঢুকে গিয়েছিল যেন যে কোনো মূল্যই তার এটা চাই। সে তো এর কিছুদিন পরই ওর জন্মদিন ছিল। সেই উপলক্ষে বাড়ির এমন কাউকে বাদ রাখেনি হাতে পায়ে ধরে তাকে একটা পার্সিয়ান ক্যাট কিনে দেওয়ার জন্য, কিন্তু কেউ কিনে দিতে রাজি হয়নি। জিদান ভাইয়ের পায়ে পড়েও বসেছিল, কিন্তু কেউ কিনে দিল না, কারণ বিহান ভাইয়ের করা নির্দেশ ছিল বাড়িতে কোনো পোষা প্রাণী না আনা। এর অবশ্য একটা কারণ আছে। ছোটবেলায় রাহার বয়স তখন 7 কি 8, বিহানের বয়স তখন 16। ও শখ করে রাস্তার ধার থেকে একটা কুকুর ছানা নিয়ে এসেছিল। সেটা যেন কাল হয়েছিল ও। রাহা নাওয়া খাওয়া ভুলে দিনরাত সেই কুকুরছানার পিছনে পড়ে থাকতো। একসময় বাড়ির সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল রাহার অমন কাণ্ডে। একদিন হঠাৎ
করে ঘুম থেকে ওঠে, দেখলো কুকুরছানাটা বাড়ির উঠোনে মরে পড়ে আছে। তা দেখে রাহা সে কি কান্না! সেই কুকুরছানার শোকে মেয়েটা ভীষণ অসুস্থ হয়ে গিয়েছিল, এমনকি 2-3 দিন হসপিটালেও থাকতে হয়েছিল ওকে নিয়ে। সেই থেকে বিহান সবাইকে বারণ করে দিয়েছিল বাড়িতে আর কোনো পোষণীয় আনা না হয়। শেষমেশ রাহা বিহান ভাইকে কল দিল বিড়ালের জন্য। কেঁদে কেঁদে নিজের আবদার জানালো, বিহান ভাই আপনি খুব ভালো বিহান ভাই, বাড়ির সবাই পচা, কেউ আমায় একটা বিড়াল কিনে দিচ্ছে না। আপনি তো অনেক ভালো চাকরি করেন, টাকা আছে আপনার, আপনি একটা বিড়াল কিনে দিন না আমায়। আপনি যা বলবেন আমি তাই করব, আপনার সব কথা আমি শুনব। তবুও একটা বিড়াল কিনে দিন না আমায়। জন্মদিনের উপহার হিসেবে একটা বিড়াল চাই আপনার কাছে, কিনে দিন না একটা বিড়াল। কিন্তু সেই দিন বিহানের মুখের উপর না করে দিয়েছিল। সে কি কান্না! এরপর উঠতে বসতে অনবরত বিহান ভাইকে কল করেছে সে। তার জ্বালায় বিহান নিজের ফোনটাও বন্ধ করে রেখেছে। এরপরই রাহা কান্নাকাটি করে খাওয়া বন্ধ করে দিয়েছে। পুরো একদিন জেদি মেয়েটা কিছুই খায়নি, একেবারে বিছানায় অসুস্থ হয়ে পড়েছে। ঢাকা বসে বিহান এ খবর পেয়ে নিজেই কল দিয়ে রাহাকে নরম সুরে কথা বলে জানিয়েছে, আমায় যদি কথা দিস বিড়াল পাওয়ার পর তুই খাওয়া, গোসল, পড়াশোনা বন্ধ না করে সময় মতো সব করবি, তবেই ভেবে দেখব আমি। বিহান ভাইয়ের কথা রাজি হয়েছিল রাহা। এর পরই ঠিক জন্মদিনে সকালবেলায় বড় একটা পার্সেল এসেছিল খানবাড়িতে। খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করা বড় বক্সটাতে ছিল ধবধবে সাদা লোম একটা পার্সিয়ান ক্যাট। ওর পেয়ে রাহা সে কি উচ্ছ্বাস! ওর আনন্দ আর খুশির ভিডিও দূর থেকে ঢাকায় বসে একজন লোক গভীরভাবে দেখছেন, সেটা বোধহয় রাহা আজও জানেনি। খিদে পেয়েছে রাহা, তাই পা টিপে টিপে চলে গেল কিচেনের দিকে। ডোরাকে কোল থেকে নামিয়ে শাসিয়ে বলল, একদম দুষ্টুমি করবি না বলে দিলাম। এদিকে ওদিকে ছুটোছুটি করে যদি কিছু ফেলিস তাহলে মাম্মাম কিন্তু মারবো ওকে। অবুঝ ডোরা কি বুঝলো কে জানে, নীল চোখ গুলি নিয়ে তার মালিকের দিকে তাকিয়ে মোটা লেজটা নাড়িয়ে মেউ করে বলল। ওর গায়ে হাত বুলিয়ে দিয়ে রাহা ফ্রিজ খুললো। এই মাঝরাতে খুব ভারী কিছু খায় না ও। চিপস, চানাচুর, বিস্কিট একটা হলেই হয়, কিন্তু ঘরে আর কিছুই নেই। আবার মনটাও অন্য কিছু খেতে চাইছিল, তাই নিচে এসেছে। বিকেলে যে মা পুডিং বানিয়েছিল তা রাহা খেয়েছে, সেটা নিতেই এলো। ফ্রিজে লোভনীয় পুডিং দেখেই খুশি হয়ে যায় ও। ফ্রিজে ঢালা লাগিয়ে যেই পিছনে ঘুরে যাবে অমনি শক্তপোষণ কিছু একটা সাথে লেগে চমকে ওঠে রাহা। আন্তরাত্মা কেঁপে ওঠে ওর। আচমকাই হিতাহিত জ্ঞান শূন্য হয় ওর। মা গো ভূত বলে চেঁচিয়ে উঠল। ভারসাম্য রাখতে না পেরেই পিছনে হেলে গিয়ে পড়ল ওর যাবে অমনি আবাসা মনটা শক্ত হাতে তার কোমরে পেঁচিয়ে ধরল। এক হাতে রাহার হাতে থাকা পুডিং আর অন্য হাতে মেয়েটার কোমরে চেপে ধরে সামনে নিল সবটা। রাহা পুরো শরীর অবশ হয়ে গেল। হিমশীতল স্রোত বইতে লাগলো শরীরে। এক্ষুনি বুঝি লুটিয়ে পড়বে ও। ভূত তার কোমরে পেঁচিয়ে ধরেছে, বিষয়টা ভেবেই তরতর করা রাহা বোকা হয়ে গেল। হাত পাও কাঁপছে। সবসময় শুনে এসেছে ভূত মানুষের ঘাড় মোটকে দেয়, আর তার সাথে ঘাড় মোটকে দেওয়া বদলে কি কোমর মোটকে দিবে নাকি? ভূতের মুখ দেখা যাচ্ছে না, পুরো কালো দেখাচ্ছে শুধু। আবাছা মনটা অন্ধকার মুখটা দেখে রাহা তোতলায়। ভূত ইডিয়েট, ঠিক করে দাঁড়া। ওই রোগী গম্ভীর কণ্ঠে শুনে আবারও হুঁশ উড়ে যায় উপরায় রাহা লেগে আসা কণ্ঠে বলল, কে কে আপনি? ভূত আপনি? বিহান ভাই কণ্ঠ নকল করেছে। সর্বনাশ! ওই জল্লাদ লোকটা যদি জানতে পারে আপনি ওনার কণ্ঠ নকল করেছে ভূত ভাই, তবে উনি আপনাকে কষায়ের মতো টুকরো টুকরো করে কেটে ফেলবে। কিন্তু বাঁচতে চাইলে পালান তাড়াতাড়ি, নয়তো উনাকে ডাকছি আমি। দাঁড়ান বলছি, উনাকে আপনি উনার কণ্ঠ নকল করেছেন, স্টুপিড কোথাকার! বিহান রাহাকে ধরেই একটু ঘোরাতে আবারও হকচকিয়ে যায় রাহা।
চোখ বড় করে তাকিয়ে থাকে রাহা। এক প্রকার ঘরের মাঝে বলে ওঠে, এ কি ভূত ভাই! আপনি তো দেখতে একেবারে হুবাহু আমার বিহান ভাইয়ের মতো। উনার লেবাসও লেবাসও মেরে দিলেন। সজাগ থাকলে মাঝরাতে রাহার খিদে পায়, এটা বিহান ভালো করে জানে। সে কারণেই আগে থেকে যেন অপেক্ষা করছিল রাহা আসার। কিন্তু গাধাটা এক মুহূর্তেই মেজাজ বিগড়ে দিতে পারে। বিহান রাগে দাঁত কটমট করে বলল, কানের নিচে দুইটা খেলে তোর মাথাকে থেকে ভূত বাপ বাপ করে পালাবে স্টুপিড। আপনি তো দেখি কথাও বলেন একেবারে বিহান ভাইয়ের মতো। সত্যি কি আপনি বিহান ভাই নাকি ভূতই? বললামই তো থাপ্পড় না খাওয়ার আগ হয়তো বুঝবি না কোনটা সত্যি আর কোনটা তোর ভ্রম। রাহা থম থম খেলো না, এবার যেন তার বিশ্বাসই হচ্ছে না এটা ভূতই পারে না। এই যদলেকে হুঁশ করে করার ক্ষমতা এই পৃথিবীতেও কারণ এই ভূতও নয়। পরপর পালক ঝাপটে রাহা নিজেকে ধতাস্থ করলো। বিহান ভাই এখনো তার কোমরে পেঁচিয়ে রেখেছে। বিষয়টা বোধগম্য হতে আবার সেই ধুকপুক ধুকপুক ধ্বনি বাড়াতেও আরম্ভ করলো। আলোড়িত করে তুলল বুকের গহীনটায়। সর্বনাশ! এই লোকের কাছাকাছি এলেই কি তার সেই অস্বস্তি কিলবিল করে ওঠে? বিচলিত হয়ে রাহা হাঁসফাঁস করে আগেই বিহান তাকে ছেড়ে কিঞ্চিত দূরে দাঁড়ালো। প্যান্টের পকেটে হাত রেখে মোটা গলায় প্রশ্ন করল, চোরের মতো এখানে কি করছিস? রাহা সমস্ত অনুভূতি অসুস্থ মুহূর্তে উবড়ে গেল। কপালে বিস্ময়িক ভাঁজও পড়ল। বিহান ভাই তাকে চোর বলল, বিষয়টা বোধহয় ঝগড়টে রাহা গালে লাগলো। জোর গলায় বলল, আপনি আমায় চোর বলছেন? তো তো মানে কি? আপনি আমায় চোর বলতে পারলেন না? এটা আপনার ঘর নয় আর। না তো, আমি চুরি করতে এসেছি। এটা যেমন আপনার বাড়ি, আমারও বাড়ি। সমান সমান অধিকার। আর এটা তো রান্নাঘর। আপনি আমায় চোর বললেন কেন? কারণ তুই চুরি করিস তাই। রাহা রাগ লাগলো। দাঁতে দাঁত কেটে সেও প্রশ্ন করলো, কি চুরি করেছি আমি? আপনি কেন আমায় চোর বললেন? হ্যাঁ, কি তুই কি ভাবছিস আমার রুম থেকে যে তুই আমার পারফিউম চুরি করেছিস সেটা আমি জানি না? এবার রাহার মুখটা চুপসে গেল। মুখের উপর চোর সাব্যস্ত করা অপমানবোধ আর লজ্জায় মাথা নুয়ে নিল সে। খবিশ লোকটা ভুল করেছে বলেছে না, তাই বলে একজনকে এভাবে মুখের উপর বলে নাকি? বিষয়টা একটু পছন্দ হলো না ওর। কথায় আছে, চোরের মার বড় গলা। নিজের সাফাইয়ের গাড়িতে বলল সে। আর আপনি এভাবে আমায় চুরি বলতে পারলেন না? কে কে বলেছি আমি আপনার পারফিউম চুরি করি? হ্যাঁ, কোনো প্রমাণ আছে আপনার কাছে? বিহান ঠোঁট কামড়ে হাসলো। আবাসা আলোয় সে গাঢ় হাসি দেখতে পেল না রাহা। ওর দিকে একটু ঝুঁকে কণ্ঠ খাদে ফেলে ফিসফিস করে, বিহান আছে দেখাবো? এবার সত্যি ধরা গেল। আমতা আমতা করলো মেয়েটা। বিহান ভাই যেন ধুরবোন মানুষ, তার জানা অপেক্ষায় রাখে না। কিন্তু এই লোক কি করে জানে সে পারফিউম আনে ওখান থেকে? বিহান তার চাচাতো ভাই হয়, এটা পারফিউম নিতে পারে, এটাকে নিশ্চয় চুরি বলে না। গলা টেনে টেনে নিজে আগ বাড়িয়ে বলতে লাগলো রাহা, দেখুন, আপনি আমার চাচাতো ভাই হন, সম্পর্কে আমার চাচাতো ভাই বোন হই। একটা পারফিউম নিতে পারি, এটা দোষের কিছুই না। ভাইয়ের জিনিস তো বোন নিতেই পারে, তাই না? বিহানের কানের গোলদি লাভা পড়ল মনে হয়। চোয়াল দৃষ্টি হয়ে এলো। প্রচণ্ড রাগে দাঁত পিষে বলল, বদলে বাচ্চা, মুখ সামলে কথা বল। তোকে ইহজন্মে আমি বোন বলে কোনো দিন মানি না আর মেনে নিব না। আর রিপিট এগেইন স্টুপিড, মানি না তোর বোন বলে। রাহা ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল বিহান ভাইয়ের দিকে। আবাছা আলতোতে চোখ দুটো লাল দেখলো। লোকটা হঠাৎ রেগে গেল কেন সে বুঝলো না। তবুও ক্ষীণ গলায় বলল, এটা তো আমার সাথেই বৈষম্যন হয়ে যায় বলুন বিহান ভাই। আপনি কামেলি আপু, রশ্মি আপুকে বোন বলেন, মামুন কিন্তু কিন্তু কেন বোন বলতে মেনে নিতে পারেন না? কি করেছি আমি? আমার কি দোষ সেটা তো বলুন। এই দুনিয়ার সকল নারী লোককে আমি মা আর বোন বলে মেনে নিলেও তুই স্টুপিডকে কোনো দিনও মানব না।
বিহান ভাইয়ের কথা শুনে রাহা চিত্তে ভাবুক ভাব ফুটে ওঠে, কপালে কিঞ্চিত রেখা তুলে জানতে চায়, কিন্তু বিহান ভাই সব সবাইকে যদি আপনি মা বোন বানান তাহলে বউ বানাবেন কাকে? কাকে বিয়ে করবেন পরে? রাহা এই বলমার্কা কথা শুনে বিহানের শরীর জ্বলে ওঠে। ইচ্ছে হলে এই গাধাটাকে এখানে আছাড় মারতে। ওই বিহান ভাই বললেন না তো সবার মা বোন হলে বউটা হবে কে? রাগে বিহানের শরীর নিলিপিস করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুই হলি মাথা মোটা বদ, তোর ওই গাধা গিলুতে এত কঠিন প্রশ্নের উত্তর আসবে না ইডিয়েট। আবারও রাহা অপমান বোধ করলো, পাল্টা কিছু বলল না। তার আগেই বিহান বলল আবারও, এবার বল আমাকে উদ্ভট নামে বাকিস কেন? রাহা শুনলো, গলায় ঢোক গিল, তাকিয়ে বোঝার চেষ্টা করলো বিহান ভাইয়ের মতিগতি। বাকি আমি আমি আপনায় বাকি? বিহান ভাই মাথা খারাপ আমার? আপনার মতো থেকে মেয়েটা হাসার চেষ্টা করে বলল, আমি আপনার বাকি না বিহান ভাই, আপনি ভুল করেছেন। বেশ শান্ত আর স্বাভাবিক গলায় জবাব দিল বিহান, একটু আগে আমার সামনে আমাকে জদরে বলেছিস, এই রে এবার কি হবে? রাহা গায়ে গুই করে বলল, বড় মা তুমি এখানে? বিহান ভাই ওই দেখুন আপনার পিছনে বড় মা দাঁড়িয়ে আছে। বিহান শান্ত ভেবে দাঁড়িয়ে ঠোঁট প্রসারিত করলো, একটুও বিচলিত হলো না আর না ভুলেও পিছনে ঘোরালো। সে হাত বাড়িয়ে রাহার হাতে থাকা পুডিংয়ের প্লেটটা টেনে নিয়ে টেবিলের উপর রাখলো, স্থির কণ্ঠে বলল, তো স্টপিড ব্রেইন আমার মাথা নেই, বোকা বানাতে চাস নাকি? রাহা বুঝলো এই খাটাস লোকটাকে শাস্তি দেওয়ার পায়তারা করছে, তাই আগ বাড়িয়ে বলল, রাত ফুরিয়ে যাচ্ছে বিহান ভাই, আমি এখন ঘরে যাই। দেখুন আমার ডোরাও আমাকে ফেলে চলে যাচ্ছে, আমি বরং যাই। রাহাত দ্রুত বেগে হাঁটতে চলে পথ আগলে দাঁড়ায় বিহান। উ কোথায় যাবি না? আমি ঘুম পেয়েছে বিহান ভাই, এতক্ষণ পাইনি না। তবে এখন কেন পাচ্ছে আপনাকে দেখে? বা আমি তোর ঘুমের মেডিসিন নাকি? আমাকে দেখলি আর ঘুম চলে এলো? রাহা বুঝলো এই লোক তাকে শাস্তি না দিয়ে ছাড়বে না। খবিস কি না? দেখুন বিহান ভাই, আপনার শাস্তি কাল নেব, এখন দয়া করে আমাকে যেতে দিন। এই রাতের বেলায় কঠিন কোনো শাস্তি দিবেন না দয়া করে, ঠিক আছে? কঠিন শাস্তি দেব না। কান ধরে 3 বার উঠবোস কর, প্রতিবার উঠবোস করাই বলবি আমার ভুল হয়ে গিয়েছে বিহান ভাই, আপনায় আপনায় আর বকবো না। রাহার মুখ হা করে তাকিয়ে আছে বিহান ভাইয়ের দিকে। তা দেখে ভ্রু কুঁচকে বলল বিহান, কি হলো? ছোট শাস্তি তো দিলাম, শুরু কর। আর আমি পারবো না। কি বললি? বিহান ভাইয়ের গরম চোখ দেখেই কাবু হয়ে যায় রাহা, চোখে মুখে ফুটে করুণ ভাব। মাফ করে দিন না বললাম তো, আর করবো না। হ্যাঁ, সেটা কান ধরে উঠবোস করতে করতে বল, ওভাবে না বললে কি আপনার কোনো ক্ষমা হবে? হাত পা কোনোটা পচে যাবে। ঘুম হবে না রাতে? না হবে না। শুরু কর এবার। যত দেরি করবি রাত তত বাড়বে। রাহা জানে এই খটাস লোক যা বলবে তাই ছাড়বে। উপান্তর না পেয়ে ভোঁতা মুখ করে কান ধরল সে। নিটের গলায় বসতে বসতে বলল, আমার ভুল হয়ে গিয়েছে বিহান ভাই, আপনারা বকবো না। বিহানের বড্ড হাসি পেল। ডান হাতে তর্জনী আঙুল দিয়ে ঠোঁট ঢেকে সেই হাসি আড়াল করার চেষ্টা করলো সে। কিরে, বসা থেকে আজ উঠবি না নাকি? বিহান ভাইয়ের টিপ্পিন কথা জবাব দিল না রাহা। গম্ভীর চোখ মুখ কান ধরে উঠতে উঠতে বলল, আবারও আমার ভুল হয়ে গিয়েছে বিহান ভাই, আপনায় আর বকবো না। সরো এবার। আরও 2 বার বাকি। রাগে রাহাত দাঁতে কটমট করলো, দ্রুত বেগে কান ধরে বিড়বিড় করতে করতে উঠলো আর বসলো। বিষয়টা বিহান মনে মনে খুব মজা পেলেও বাহিরে স্বাভাবিক থাকলো। হাত বাড়িয়ে টেবিল থেকে একটা আপেল তুলে তাতে কামড় বসালো। দেখলো পায়ের কাছে রাহার ডোরা ঘেঁষাঘেঁষি করছে। এটাকে আমার থেকে দূরে রাখবি। আপেল
আপেলের গায়ে আরেকটা কামড় বসিয়ে সেটা আবার রাহার হাত টেনে ওর হাতে ধরিয়ে দিল। বিহান ভাইয়ের কামড় দেওয়া আপেলের দিকে ড্যাব ড্যাবের মতো তাকিয়ে থেকে বলল, রাহা, এটা কি হলো? আপনি আমাকে আপনার এঁটো আপেল কেন দিলেন? খাবি তাই? আপনার কামড়ে দেওয়া আপেল খাবো আমি? পেটুক হতে পারি তাই বলে রাহা ছোঁচা না। বিহান প্যান্টের পকেটে হাত গুজে মিটিমিটি হাসতে হাসতে কিছুটা এগিয়ে গেল। সিঁড়ির কাছে খানে ঘাড় বাঁকিয়ে রাহার মুখ প্রাণে তাকিয়ে মিহি গলায় বলল, এবার তুই তুনার খান রাহা, একদিন স্বেচ্ছায় আমার এঁটো খাবার তৃপ্তি নিয়ে খাবি, এবং ওটা তোর দুনিয়ার সবচেয়ে প্রিয় খাবার হবে। মার্ক মাইন ওয়ার্ক। বিহান ভাই গা সারা ভাব নিয়ে কেমন চলে যাচ্ছে সেদিকে নির্বোধের মতো কিছুক্ষণ তাকিয়ে রইল রাহা। বিষয়টা বোধগম্য হতেই তাকালো হাতে থাকা আপেলটার দিকে। উম্মা, জীবনে না! বলতে বলতে আপেলটা টেবিলের উপর রেখে দিল বিহান। দোতলা যেতে যেতে রাহা কথা শুনে মুচকি হাসলো। তোর এই এক জীবনের বিহান আরবিদ খানের লিখিত দলিল, মাই ব্লাটারফ্লাই। গল্প ক্যাপ্টেন বিহান আরবিদ। চলবে।